কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? আমার তো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে নাকি? কোথায় আমার সামনে একটু নাস্তা পানি দিবা, আমি খাওয়া দাওয়া শেষ করে অফিসে যাব, আর তা না করে বসে আছো। তুমি জানো না আমার এখন অফিস টাইম, অফিসে যেতে হবে। হ্যাঁ জানি, তো আমি কি করব? তোমাকে কাঁধে তুলে নিয়ে অফিসে দিয়ে আসবো নাকি নাস্তা পানি নিয়ে তোমার মুখে ঠেলে দিব, কোনটা? আচ্ছা, তুমি আমার সংসার আসার পর থেকে একটার পর একটা অশান্তি করেই যাচ্ছ। অশান্তি না করলে কি তোমার ভাত হজম হয় না? আমি তো তোমাকে বলিনি যে তুমি তোমার কাঁধে করে আমাকে অফিস পর্যন্ত দিয়ে আসো। তুমি তোমার হাত দিয়ে নাস্তা আমাকে খাইয়ে দাও বলছি আমি। আমার সামনে যদি নাস্তা পানি দাও, আমি তো খেয়ে অফিসে যেতে পারি নাকি? তোমাকে একটা কথা আমি কতবার বলবো? তোমাকে আমি বলি নাই যতদিন পর্যন্ত এই বাড়ি সয় সম্পত্তি তুমি আমার নামে না লিখে দিবে ততদিন পর্যন্ত এই বাড়িতে রান্না বান্না হবে না, রান্না বান্না বন্ধ। তুমি এসব কি বলছো? আমার বাড়িঘর তোমার নামে কেন লিখে দেব? আর তুমি বললা যে রান্না বান্না বন্ধ। রান্না বান্না যদি বন্ধই হয়, তাহলে তুমি এবং তোমার মা যে খাচ্ছ সেই খাবারটা কোথা থেকে আসে? তা আমি জানি না, আর এত কিছু তো তোমার জানার দরকার নেই। আমরা মামে খাবো কি খাবো না, শোনো, আমি তোমার জন্য কোনো রান্না বান্না করতে পারবো না। আচ্ছা, তোমরা না খেয়ে থাকবে না বেশ ভালো কথা, কিন্তু আমার ইনকামের টাকা দিয়ে তো এই সংসার চলতেছে। এই সংসারে চাল ডাল বাজারঘাট যখন যা কিছু লাগে সবকিছু তো আমি আনতেছি। তাহলে এইগুলো যখন তোমরা খাও, তোমাদের মা মেয়ের কিন্তু লজ্জা করে না? না, লজ্জা করে না। লজ্জা কেন করবে? আমি তোমার বিবাহিত স্ত্রী আর তুমি আমার স্বামী। আমার ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব তোমার। আর তুমি ভুলে যেও না, বিয়ের সময় 10 লক্ষ টাকার কাবিন হয়েছে, সেই কাবিনের দাবিদার আমি। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি 10 লাখ টাকার দাবিদার বলেই যে আমার বাড়িঘর তোমার নামে লিখে দিব, সেই কথা কি কোথাও লেখা ছিল? আমি কি তোমাদেরকে কথা দিয়েছিলাম? 10 লাখ টাকার দাবি তুমি তখনই করতে পারো যখন আমি তোমাকে ডিভোর্স করতে যাব। আমার মায়ের তুমি ডিভোর্স দিয়ে দাও। আমার মায়ের ডিভোর্স দিতে তোমার এত অসুবিধা কি? হ্যাঁ, ডিভোর্স দিলেই তো এই যে ঝগড়া ঝাঁটি মারামারি এসব সব সমস্যা শেষ হয়ে যায়, তাইলেও তার এসব হয় না। তুমি আমার মায়ের ডিভোর্স দিয়ে দাও, তাইলেই ভালো। আমি ডিভোর্স করব কি করব না সে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনাকে আমি এই বাড়িতে থাকতে দিব না, আর আপনি এই বাড়িতে থাকতে পারবেনও না। আমি অফিস থেকে এসে আপনাকে তাড়ানোর ব্যবস্থাটা আগে করতেছি। কি রে, তোর জামাই এত বড় কথা কয়ে গেল, তুই কোনো প্রতিবাদ করলি না? হ্যাঁ, আমারে বলে বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা করতেছে। মা, তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না। কে কারে বাড়ির থেকে বাইর করো সেটা আমি পরে দেখতেছি। জামাই, তুমি আমার এই বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা করতেছো না? তুমি আমারে চিনো না, আমি এত সহজে এই বাড়ির থেকে বাইর হবো না। মা, কি করবো বলো তো? কিচ্ছু বুঝতে পারতেছি না কি করবো। তোর জামাই সহজেই তোর এই বাড়ি লেখা দিব না, এটা আমি বুঝতে পারছি। তাই তোর উচিত চলে বলে কৌশলে এ বাড়ি লেখা নেওয়া। মা, তুমি কোনো চিন্তা করো না। 2 দিন পরে হোক আর 2 দিন আগে হোক, এই বাড়ি যত সয় সম্পত্তি আছে সব তো আমার নামে লেখা দিতেই হইবে। আর তুমি কোনো চিন্তা করো না তো মা, এই বাড়িতে তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকো, কোনো সমস্যা নেই। আমি থাকুম। তোর জামাই যে কইয়া গেল অফিস থেকে আইয়াই আমার এই বাড়ির থেকে বাইর করণের ব্যবস্থা করতেছে, সত্যি সত্যি যদি আমার এই বাড়ির থেকে বাইর করে দেয় তাহলে আমি ঠেকামো কেমনে যাওয়া? হ্যাঁ, এত সোজা? হ্যাঁ, মগের মূলক নাকি? ও আমার মারে এই বাড়ি থেকে বাইর করে দিব আর আমি ওর সাথে সংসার করবো? শোনো মা, ও যদি তোমার এই বাড়ি থেকে বাইর করে দিতে চায় তাহলে তুমি আর আমি মিলা থানায় যাবো। থানায় যেয়ে ওর নামে মামলা করবো। মামলা করলে না তখন ও ঠিক আছে বাবা, তখন ও কি করবো? আমার কাবিনে 10 লক্ষ টাকা দিব, না হয় এই বাড়ি আমার নামে লেখা দিব। দুইটার একটা তো ওর দিতেই হইবে। এই তো আমার মাইয়ার মতো কথা কইছস, একদম ঠিক কথা। হয় কাবিনের 10 লাখ টাকা, নয় এ বাড়ি, দুইটার একটা দিতে হইব। মা, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। তুমি একটা কাম করো, গ্রামের যত ময় মুরব্বী আছে সবার বাড়িতে বাড়িতে যাও, যাইয়া ওর নামে যত আজে বাজে কথা সব বলো যে দিনের পর দিন ও আমার উপর অত্যাচার করতেছে, ও আমারে ডিভোর্স দিতে চাইতেছে। এই কথাগুলো যদি তুমি একটু গ্রামের ময় মুরব্বী করে কইতে পারো, তাহলে তুমি চিন্তা করছো আমাকে কাজ কতটা আগে যে
তুই একদম ঠিকই কথা কইছস। আমি এক্ষুনি যাইতাছি, এক্ষুনি যাইয়া গ্রামের মুরব্বিগো কাছে আমি এসব কথা বুঝাই কমুনি। আরে তুমি তাড়াতাড়ি যাও, যত তাড়াতাড়ি যাবা তত ভালো। যাও। আমি চল। এই সাজু শোন, তোর বউ আমাকে 2 দিন আগে ফোন করেছিল, তোর বউকে নাকি তুই ডিভোর্স দিবি, এছাড়া নাকি তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য অত্যাচার করিস। এটা তো ঠিক না, অন্তত এটা তোর কাছ থেকে আমি আশা করিনি। কি বলছিস তুই এসব? মানে আমি আমার বউকে ডিভোর্স করব, বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য অত্যাচার করি, এরকম তো কোনো সময় ঘটেনি। তাহলে তোর বউ এসব কথা আমার কাছে কেন বললো? শোন, কিছু ঘটলে কিছু রটে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা শোন, আমি আমার বউকে ডিভোর্স করব বা অত্যাচার করে এরকম ঘটনা যেহেতু কোনো সময় ঘটেনি, বরং সে আমার স্ত্রী আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, আমার বাড়ি তার নামে লিখে নেওয়ার জন্য মানে যত খারাপ প্রকার ব্যবহার আছে সে সবকিছু করতেছে, এমনকি আমার বাড়িতে আমার খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দিছে। বলিস কি? তার মানে তোকে দোষারোপ করে সে আমার সাথে কথা বলছে? না, এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগলো না। এই জায়গায় নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এখানে যে একটা উদ্দেশ্য আছে এটা আমারও মেনে হচ্ছে। আমার শাশুড়ি, যার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, আমি তাকে আমার বাড়িতে আশ্রয় দিছি, অথচ সে আমার বাড়িতে এসে আমার স্ত্রীর সাথে হাত মিলিয়ে প্রতিনিয়ত আমার সংসার একটা পর একটা অত্যাচার করেই যাচ্ছে, অশান্তি করেই যাচ্ছে। তোর ব্যাপারটা বুঝতে পারছি, আজকে একটা পরীক্ষা করতে হবে, তোর অফিসে না গেলে হয় না? তাহলে তোর সামনে এই পরীক্ষাটা করতাম। আচ্ছা, মানে পরীক্ষা করবি? কি এমন পরীক্ষা করবি যার জন্য আমাকে অফিস মিস করতে হবে? শোন, ভাবি, ও ভাবি, ভাবি, ও ভাবি, আর একটু বাইরে আসেন। ভাবে কি হইছে? ভাবি, একটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? কি হয়েছে আকাশ ভাই? ভাবি, সাধু ভাই অফিসে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করছে, লোকজনে তাকে ধরাধরি করে হাসপাতাল পাঠিয়ে দিয়েছে। আমরা আসলাম আপনাকে খবর দিতে, আপনি তাড়াতাড়ি আমাদের সাথে চলেন। ভাবি, কি বলেন? সাজু অ্যাক্সিডেন্ট করছে? আচ্ছা, ওর এখন কি অবস্থা? মানে বেশি খারাপ অবস্থা নাকি মোটামুটি? অবস্থা অনেক খারাপ, বাঁচবে কিনা মরবে কে জানে, তবে আমার মনে হয় না সাজু ভাই আর বাঁচবে। কি বলেন? আপনারা কোন হাসপাতালে ভর্তি করছেন? ভাবি, সদর হাসপাতালে ভর্তি করছি, আপনি তাড়াতাড়ি আসেন, আমরা যাই। আচ্ছা, একটা কাজ করেন, আপনারা তাড়াতাড়ি হাসপাতালে যান, আমি মারি নিয়ে আসতেছি। ভাবি, তাড়াতাড়ি আসেন, আমরা যাই। ইয়েস, এটাই তো আমি চাইছিলাম। আমার এতদিন আমার স্বপ্ন পূরণ হতে যেতেছে, আমি যে কি করব আমি তো এটা বুঝতে পারতাছি না। রে কি গরম, আরাম করুন। আরে মা, তুমি কই আছিলা? তুমি জানো কি হইছে? তোমার লেগে একটা খুশির খবর আছে। কি খুশির খবর? মা, সাজু নাকি অ্যাক্সিডেন্ট করছে, আর ওর অবস্থাও বেশি ভালো না, ও মরে যেতে পারে। আল্লাহ, আল্লাহ গো, তুই আমার এটা কি শুনালা? এটা তো মেলা বড় খুশির সংবাদ রে মা। মা, আকাশ ভাই যেমনি কইছে ওর অবস্থা নাকি ভালো না, ও মরে যাবো গা। আর মা, ও যদি মরে যায় তাহলে এই যে যত সয় সম্পত্তি আছে মা, তুমি সব কিছুর মালিক আমি হয়ে যাবো। আল্লাহ গো, আল্লাহ, আমারে তুমি এত বড় খুশির সংবাদ দিল আল্লাহ। ও জামাই যদি মরে যায় তাহলে তো সব সয় সম্পত্তি তোর হয়ে যাবো না? আল্লাহ রে, আমি তোরে বুঝাইয়া কইতে পারতাছি না, আমি যে কত খুশি হইছি, কত খুশি হইছি। আরে খুশি হইলে হইব, এই খুশিতে আমাকে নাচতে হবে। চলো নাচি। নাচুম। খুশির সংবাদ আমি নিজের কন্ট্রোল করতে পারতেছি না। চলো নাচি, ঠিক আছে? আসুন না, আমি পান খামো, পান খামো, পান খামো। শোন, এই ঘটনা দেখার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে, আমি তো অবাক হয়ে গেলাম। যেখানে আমরা সিরিয়াস ভাবে তোর অ্যাক্সিডেন্টের খবর দিছি, বাঁচবি কিনা মরবি তাও শিওর নাই। তোর এই ঘটনা শোনার পরে তোর বউ কোথায় কান্নাকাটি করবে, আফসুস করবে, পাগলের মতো ছটফট করবে, তা না করে মা মেয়ে দুজনে নাচানাচি শুরু করে দিছে।
এটা তো ইতিহাসের পাতায় লেখা উচিত রে। আসলে আমি ভাবছিলাম কি, সে আমার ভালোবাসার অধিকারে, আমার বইয়ের অধিকারে আমার বাড়ি তার নামে লিখে নেওয়ার জন্য একদম পাগলের মতো উঠে পড়ে লাগছে। কিন্তু যে ঘটনাটা আমি আমার নিজের চোখে দেখছি, এই ঘটনাটা দেখার পরে না তাকে বউ ভাবতেও আমার খুব কষ্ট হচ্ছে। এখন আমি সব বুঝতে পারছি, তোর বউ ফোনে যা বলছিল সব মিথ্যা কথা বলছে। আরে তোর বউ এতটা ভয়ঙ্কর রূপে সংসার করতেছে, এখন তো আমার ভয় লাগতেছে। তুই তারে নিয়ে কোনোদিনই সুখী হবি না, এটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। তুই তারে ডিভোর্স দিয়ে দে, এতে তোরই মঙ্গল হবো। 10 লাখ টাকা কাবিন করে আমি তাকে বিয়ে করছি, এবং এই কাবিনের জন্য সে প্রতিটা মুহূর্তে কাবিনের টাকার জন্য আমার উপর অত্যাচার শুরু করে দিছে। অথচ যে মানুষটাকে আমি মায়া করে দয়া করে বিয়ে করলাম, আর সেই মানুষটা আমার সাথে এই ধরনের ব্যবহার আচরণ করবে, আমি আসলে ভাবতেও পারতেছি না। যাদের খাওয়ার জায়গা ছিল না, থাকার জায়গা ছিল না, আমি তাদেরকে আমার বাড়িতে আশ্রয় হিসেবে রাখছি, আর আজকে তারাই কিনা আমার সাথে। আর দুঃখ করে কোনো লাভ নাই, ওরা যে অবস্থানে ছিল ওদেরকে সেই অবস্থানে রেখে আসা উচিত বলে আমি মনে করি। তুই ঠিকই বলছিস। আল্লাহ, যাক, এতদিন একটা কামের মতো কাম হয়েছে। কি ব্যাপার, তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা কোথায় যাচ্ছ, আর আমাকে দেখে এভাবে চমকটার কারণটা কি? মনে হচ্ছে আমি 6 মাস পরে তোমাদের সামনে আসলাম, কোনো খবর বার্তা কিছুই দেইনি, হঠাৎ করে সামনে দাঁড়াইলাম। ব্যাপারটা এরকম না? মানে আমরা তো হাসপাতালে গেছিলাম তো তোমার উদ্দেশ্যে। আরে আকাশ ভাই আছে না, আকাশ ভাই এসে বলছে তুমি নাকি অ্যাক্সিডেন্ট করছো, তোমার নাকি অনেক খারাপ অবস্থা, তুমি নাকি বাঁচবা না। জামাই বাবাজি, তোমার বন্ধুরা কইলো তুমি বলে অ্যাক্সিডেন্ট করছো, তোমার অবস্থা খুব খারাপ, এই লিগে তো আমরা হাসপাতালে যাইতেছিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আছে তোমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। চিন্তা করছো কত বড় মিথ্যা কথা এসে বলছে। হ্যাঁ, মানুষের অ্যাক্সিডেন্ট নিয়ে কেউ কখনো মজা করে? স্বামী অ্যাক্সিডেন্ট করছে, স্বামী মরে যাবে, সে আর বাঁচবে না, এই কথাটা শোনার পরে কি কোনো বউ নাচানাচি করতে পারে? আচ্ছা, সে কি বউ নাকি অন্য কিছু? 10 লাখ টাকা কাবিনের জন্য তুমি আমার সাথে যে ব্যবহারগুলো করতেছো, যে আচরণগুলো করতেছো, আমি তো ভেবেছিলাম সেই আচরণের মধ্যে একটু হলেও ভালোবাসা আছে, কিন্তু তোমার মধ্যে যে এতটা লোভ কাজ করতেছে সেটা তো আমার জানা ছিল না। স্বামী বাঁচবে না এই সয় সম্পত্তির লোভে তুমি এইভাবে নাচানাচি করবে, আর আমার তো এখন মানে ভাবতেও কষ্ট লাগতেছে যে তুমি এতটা জঘন্য, এতটা নীচ। এই শোনো, তোমার এইসব আজের পেঁচাল শোনার মতো আর সময় আমার একদমই নাই। আর তাছাড়া আমি ভাবছিলাম কি আর হয়েছে কি। মা চলো তো ঘরে চলো। এই দাঁড়াও, তোমাদের দুজনকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, আর এখন সেই আশ্রয় কেড়ে নিলাম। এখন এই মুহূর্তে আমার বাড়িঘর ছেড়ে তোমরা দুজন চলে যাও, আর যদি না যাও না আমি তোমাকে মারতে মারতে গ্রাম ছাড়া করব, এই বাড়ি ছাড়া করব। ইস, আইছে মারতে মারতে বাড়ির থেকে বাইর করে দিব। হ্যাঁ, এই আমাকে কি লোকজন নাই? 2-4 লোক ডাক দিলে আইবো না? আর আমাকে কি গলা নাই? চিল্লাইয়া বাড়ি মাথায় তুলুম, মানুষ জড়ো করুম। আর হ্যাঁ, আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, তুমি কি ভাবছো তুমি আমার উপর অত্যাচার করবা আর আমি তোমার ছাড়ে দিব? আমি সোজা থানায় যাবো, থানায় যায় নারী নির্যাতনের মামলা করবো। তোকে শুধু একটা থাপ্পড় দিলাম, তোকে উচিত ছিল এখানে মেরে ফেলা, মারতে মারতে এই বাড়ি থেকে বের করে দেওয়া, কিন্তু তা আমি করলাম না। তোরা থানায় যাবি না কোর্টে যাবি সে তোদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এখন এই মুহূর্ত থেকে বাড়ি থেকে চলে যা, যা বলতেছি। আমাকে মারণের দরকার নাই, খুন করণের দরকার নাই। কে কারে খুন করে কে কারে মারে এটা পরে দেখা যাইব। আমরা এখন থানায় যাবো। আয় তুই আমার লগে থানায় যাবো। আরে তুই এইখানে, তোর তো আমি খুঁজতেছি। শোন, আমি তোর একটা কথা বলি,
তুই তোর বউকে ডিভোর্স দে। তুই চাইলে ওর বোনকে বিয়ে করতে পারিস। তোর সম্পর্কে ওর ফ্যামিলির কাছে সবকিছু বলছি, তারা সবাই রাজি আছে। এমনকি ওর ফ্যামিলি তোকে 5 লাখ টাকা দিয়ে হেল্প করবে। তুই চাইলে তোর বউকে ডিভোর্স দিতে পারবি। আমি চাই না তোর বউ তোর সংসারে অশান্তি করুক। তুই যে কথাগুলো সহজভাবে বলতেছিস, কিন্তু আমার কাছে এতটা সহজ না। আমার কাছে মনে হচ্ছে বিশাল কঠিন। আচ্ছা, আমার সংসার আছে, বউ আছে। আমার সংসারে বউ থাকাকালীন কেউ আমার সাথে মেয়ে দিবে? কেউ আমার সাথে সম্পর্ক করবে? করবে না। অতএব আমি নতুন করে আর কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না। এমনিতে আমি খুব ঝামেলার মধ্যে আছি, অশান্তির মধ্যে আছি। প্লিজ, তুই আমার বন্ধু আছিস, অন্তত সারা জীবন যেন বন্ধুত্ব সম্পর্কই থাকে। আমি তোর কারণেও ঝামেলায় পড়তে চাই না, আমার কারণে তুই ঝামেলায় পড়বি তাও আমি চাই না। আর ওনার বোন যেহেতু অবিবাহিতা, ওনারা তো চাইলে আমার চাইতে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিতে পারে। আর আমার এগুলো জানার পরেও কেন আমার সংসারে তারা আসবে? একটা ব্যাপার স্যাপার তো অবশ্যই আছে। মহীশূর ভাই আমাদেরকে সবকিছু বুঝিয়ে বলেছে। আমরা সবকিছু বোঝার পরে আমাদের কোনো এই বিষয়ে আপত্তি নাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। দেখ, আমি চাই না তুই অশান্তিতে থাক। এই কারণে আমি এই বিয়ের প্রস্তাবটা নিয়ে আসছি, যাতে তুই শান্তিতে থাকতে পারছিস। আচ্ছা, ঠিক আছে, আমি একটু ভাবি, ভেবেচিন্তে না হয় জানাই। সংসার মানে যে একটা অশান্তি, সংসার মানে যে একটা ঝড় ঝামেলা, সেটা আমি বুঝে গেছি। কথায় আছে না, চুন খেয়ে মুখ পুড়লে দই দেখেও ভয় লাগে। এখন আমার হয়েছে তাই। আমি আর নতুন করে কোনো ঝড় ঝামেলার মধ্যে পড়তে চাচ্ছি না। আমার সংসার আছে, আমার সংসারের মধ্যে অশান্তি, ঝড় ঝামেলা। আমি যে কি অশান্তির মধ্যে আছি সে একমাত্র আমিই জানি। তার মধ্যে যদি আবার আর একটা অশান্তি আমি ঘাড়ে নিয়ে আসি, জেনে বুঝে যদি ঘাড়ে নিয়ে আসি, ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, কথাটা বলছিস, আমি একটু ভেবে দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, চল। আরে ওরে মা, বাবা, তোরে অনেকক্ষণ ধরে খুঁজতেছি রে বাবা। কি ব্যাপার মা, তুমি এভাবে হাঁপাইতেছ? কি হয়েছে তোমার? তুই এনে বসে রইছস। আমি কত খুঁজলাম তোরে, কত জায়গায়। তোরে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি বাবা রে। 2 দিন ধরে আমার শরীরটা ভালো না, পায়েও পানি, কিডনির সমস্যা, জানোসই তো। তোর বাপ যদি বাচ্চা থাকতো তাহলে কি আমার এত কষ্ট করতে হইতো? আমার একটা স্বপ্ন আছিল, আমি তোর বউটারে দেখে যাবো। জানি না মরার আগে তোর বউ দেখে যাইতে পারম কিনা। মা, তোমার কিছুই হয় নাই। তোমার যা হয়েছে ওষুধপাতি খাওয়ালে, ডাক্তার দেখালে তুমি সুস্থ হয়ে যাবা। আচ্ছা, মন থেকে তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তাহলে আমি আমাকে সান্ত্বনা দেবো কিভাবে তুমি বলো? তোমার কিছুই হয় নাই মা, আমি তোমাকে ডাক্তার দেখাবো, আমি প্রয়োজন তোমাকে হসপিটালে ভর্তি করব। আচ্ছা, তুমি যদি মন থেকে এভাবে ভেঙে পড়ো, আমার খারাপ লাগে না? অন্তত তুমি তো আমাকে সান্ত্বনা দিবা। আর এটা তুমি কি বললা মা? আমার বউ দেখে তুমি মারা যাবে মানে? মা, তুমি আমার বউ দেখবে, আমার ছেলে মেয়ে দেখবে, তোমার নাতিপুতি দেখে তারপর যদি আল্লাহ না করে, কারণ তুমি যে অসুস্থ, আমি তো সবসময় টেনশনে থাকি, ভয় থাকি। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু আমাকে বিয়ে করাতে চাচ্ছ, আমি বিয়ে করতে রাজি আছি। তুমি মেয়ে দেখা শুরু করো। বিয়ে শাদী আগে হোক আর 2 দিন পরে হোক, আমাকে করতেই হবে। বাবা বেঁচে থাকলে আমার জন্য অনেক কিছুই করতো, সে আমিও বুঝি। কিন্তু সে যেহেতু এখন বেঁচে নেই, তুমি তো বেঁচে আছো, আমার মাথার ছায়া হয়ে তো তুমি আছো। তুমি চাইলে আমার জন্য মেয়ে দেখতে পারো, আমি বিয়ে করতে রাজি আছি। সত্যি কইছিস বাবা? মাইয়া দেখো, আজকে যদি তোর বাবা বাচ্চা থাকতো
কত খুশি হইতো। আমার কি এই অবস্থা থাকতো, ধুমধাম করে বিয়া দিতাম, গাড়ি ঘোড়া কত কিছু আইতো, বিয়াতে কত আনন্দ করতাম। আল্লাহ সেটা কপালে রাখে নাই। যাক বাবা, তুই যে বিয়াতে রাজি হয়েছিস এটাই আমার খুশি। তোর বউয়ের চার মুখটা তো দেখে যেতে পারো, তাতে প্রতি কপালে আছে কিনা আমি জানি না। তাহলে কি বাবা মাইয়া দেখুন? আচ্ছা ঠিক আছে মা, তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো, আমার কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। বাবা, মরার আগে আমি পোলার বোর মুখটা দেখে যেতে চাই। নাতি পুতি ভাগ্যে জুটবো কিনা জানি না, শরীরটা তো ভালো না। এমনি বলো না মা, তুমি এমনি কথা বলে আমার অনেক কষ্ট লাগে, আমার খারাপ লাগে। তুমি মেয়ের ব্যবস্থা করো। আচ্ছা বাবা, তাহলে থাক, আমি যাই। ও বাজান, আমার কিছু সাহায্য করেন না। আমার মাইয়াটার বিয়া বিয়া ঠিক হয়েছে, টাকার লেগে বিয়াটা দিতে পারতেছি না। বাজান 10 টাকা পারেন, 5 টাকা পারেন, 50 টাকা পারেন, 100 টাকা পারেন, দেন না কয়টা টাকা। মাফ করেন। বাবারে, আমার কয়টা সাহায্য করবো, আমার মাইয়াটার বিয়া বিয়া ঠিক হয়েছে, বিয়া দিতে পারতেছি না টাকার লেগা। আমারে 50 টাকা পারো, 100 টাকা পারো, 10 টাকা পারো, আমার কয়টা সাহায্য। মাফ করেন, সামনে যান, বেচা কিনি নেই গেছে চান। ও বাবা, আমার মাইয়াটার বিয়া, আমার কয়টা সাহায্য করেন না, টাকার লেগে মাইয়াটা চিল্লা দিতে পারতেছি না। ও, টাকা তো আর বিষয়টা নাই, তো এটা নিয়ে আপাতত দেখেন। ও বাজান, আমার কিছু সাহায্য করেন না, আমার মাইয়াটার বিয়া, টাকার লেগে মাইয়াটা বিয়া দিতে পারতেছি না। আপনার 10 জনে দিলে তাহলে আমার মাইয়াটারে পার করতে পারি। উফ, ঠিক আছে ভাইয়া, ওকে, দেখা হবে। হ্যাঁ হ্যাঁ। ও বাজান, বাজান আমার কয়টা সাহায্য করেন। বাবা গো, আমরা গরিব মানুষ, আমার মেয়েটার বিয়া ঠিক হয়েছে, তাই 10 জনের সাহায্য নিয়ে আমার মেয়েটারে বিয়া দিব। আপনারা 50 টাকা পারেন, 100 টাকা পারেন, যা পারেন আমার কিছু সাহায্য করেন। চাচি, আমি 100 টাকা দিয়ে সাহায্য করলে কি আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন? বাবা, 10 জন মিলে সাহায্য করলে আমি অবশ্যই পারবো। আচ্ছা ঠিক আছে চাচি, আমি 1000 টাকা দিয়ে আপনাকে সাহায্য করলাম। বাবা গো, তুমি আমার 1000 টাকা দিলা, আমি অনেক খুশি হয়েছি বাবা। আমি দোয়া করি আল্লাহ তোমারে আরো বড় করুক, আরো টাকার মালিক করুক, আরো তুমি 10 জনের যেন সাহায্য করতে পারো। বাবা, আমার মেয়েটার লেগে দোয়া করি, সারা জীবন যেন তারা স্বামী স্ত্রী সুখী শান্তিতে থাকতে পারে। ইনশাআল্লাহ চাচি, আমি দোয়া করি আপনার মেয়ে এবং মেয়ের জামাই সারা জীবন যেন সুখে শান্তিতে থাকতে পারে। ভাইয়া, আমি তো আমার প্রজেক্টে আসছিলাম, আপনি কোথায়? ও আচ্ছা, মানে এই সামনের চায়ের দোকানে। ঠিক আছে, ওকে ওকে। আরে আমি তোমাদের বাড়িতে আসলাম কিছু কথা বলার জন্য। তোমার মাকে একটু ডাকো, বলো ঘটক আসছে। চাচা, মা তো বাসায় নাই, সেই সকালবেলা বাইরে এসছে। কইছিল আজকে একটু তাড়াতাড়ি আইবো, কিন্তু এখন পর্যন্ত আহে নাই। ও আচ্ছা, তাই? হ্যাঁ স্বাভাবিক, বিয়ের সাথে সামনে কিছু টাকা পয়সা লাগবে, মনে হয় টাকা পয়সা জোগাড় করতে গেছে। আচ্ছা, কথাগুলো কি তোমাকে বলবো নাকি তোমার মাকে বলবো?
তাছাড়া যদি কোনো দরকারি কথা হয় আর আপনি যদি আমার কাছে বলতে পারেন, আপনার যদি আপত্তি না থাকে, তাহলে আপনি আমারে বলেন, সমস্যা নেই। ওই ছেলে পক্ষের দাবি ছিল 50,000 টাকা, ছেলে আবার একটা ব্যবসা দিচ্ছে, এখন তাদের দাবি আরো বেড়ে গেছে, তারা এখন মোটামুটি 1 লক্ষ টাকা চাইতেছে বিয়ের বাবদে। এখন তোমরা সেটা দিতে পারবা কিনা, এটা হচ্ছে বড় একটা বিষয়। আর যদি তোমরা সে টাকা দিতে না পারো তাহলে ছেলে পক্ষ অন্য জায়গায় পাত্রী দেখবে। এখন তোমরা কি করবা একটু ভেবেচিন্তে আমাকে বলো, আমি সেই কথা বলার জন্যই আসছি। চাচা, আপনি তাদেরকে না করে দেন, কারণ আমি এখন বিয়ে করতে চাইতেছি। যেহেতু আমি বিয়ে করতে চাইতেছি না, তাহলে তো তাদেরকে টাকা পয়সা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি একটা কাজ করুন, তাদেরকে বলেন অন্য কোথাও মেয়ে দেখে নিন। আমিও তাই বলি। আসলে ছেলে পক্ষ তোমাদের এরকম আর্থিক অবস্থা খারাপ জেনেও তারপরেও তারা এত টাকা পয়সা দাবি করতেছে। এখন যদি তোমরা দিতে না পারো তাহলে তো তাদেরকে মানা করে দেওয়াটাই ভালো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাদেরকে না করে দিতেছি। আমি তাহলে আসি এখন। আশ্চর্য ব্যাপার, একটা রিক্সা নেই। কত রাত হয়ে গেছে, রিক্সা না পেলে যাব কিভাবে? বাবা, আমার কয়টা সাহায্য দিবা বাবা? আমার মায়ের বিয়া, সবার কাছ থেকে ছায়া চিন্তায় সাহায্য নিতেছি বাবা। বাবা দেও না। আরে তুমি না সকালবেলা আমার 1,000 টাকা দিলা? ওই দেখো, রাইত হইছে তো বুঝতে পারি নাই বাবা। তাছাড়া বয়স হয়েছে, তুই কম দেখি। তো তুমি এত রাত পর্যন্ত এনে খাড়া রইছো, বাড়ির যাবা না? না না চাচি, কোনো সমস্যা নেই। চাচি, আমি আসলে এখানে দাঁড়িয়ে আছি একটা রিক্সার জন্য। আমার বাড়ি হচ্ছে বাগাবাড়ি, মানে অনেক দূরের রাস্তা, 200 টাকা গাড়ি ভাড়া। কিন্তু আমি যে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব সেই রিক্সাই নাই, এর জন্যই আর কি এখানে দাঁড়ায় আছি। ও, কিন্তু বাবা ওই যে সামনে ভাঙ্গার মোড়টা আছে না, ওই জায়গাটা বেশি সুবিধার না। শুনছি মাঝে মধ্যে বলে চিন্তাই হয়। তুমি তো বাবা ভিনদেশি মানুষ, একটু সাবধানে গেলে ভালো হয়। চাচি, মানে সামনে যে একটু খারাপ আছে আমিও শুনছি, জানি, কিন্তু এই এলাকায় আমার থাকার মতো কোনো জায়গা নেই যে আমি তার ওইখানে যাব। এখন কষ্ট হলেও আমার যেতে হবে, কিছু করার নেই। মানে রাত্রে বেলায় আমি যদি রিক্সা না পাই, মানে কিভাবে যাব, কি করব, সেই ব্যাপারটা নিয়ে আমি একটু চিন্তা করতেছি। কারণ এখানে তো আমার যাওয়ার মতো থাকার মতো কোনো জায়গা নেই। তুমি যদি কিছু না মনে করো, তাহলে তুমি আমার লগে আমাগো বাড়িতে যাইতে পারো। রাতটা আমাগো বাড়িতে থাইকা পরে সকালে নয় চলে যেও। চাচি, আপনি যেহেতু বলছেন আপনার সাথে যাওয়া যায়, আপনি আমাকে কতবার একটা উপকার করলেন, এই উপকারের কথা আমার মনে থাকবে। বাবা, তুমি আমার মাইয়া বিয়ার জন্য 1,000 টাকা দিয়ে সাহায্য করছো, আর আমি তোমারে এইখানে রাতের বেলা ফালাই থেকে যাবো কও? আমি এই বিপদের মধ্যে তোমারে পাঠাইতে পারবো না বাবা। তুমি কিছু না মনে করলে আমার লগে চলো। তোমার একটু থাকতে অসুবিধা হইব, গরিব মানুষ তো আমরা। আসো আসো। ধন্যবাদ চাচি, আমি আসলে সত্যি অনেক খুশি হয়েছি। ঠিক আছে চাচি, চলেন। আহ, আহ। হ্যাঁ। আহো বাবা, আহো আহো। এইটাই আমার বাড়ি বাবা, গরিব মানুষ তো। আর তুমি এনে একটু খারাও, আমি দেখি ঘরের অবস্থা কি আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে খালা, সমস্যা নেই, যান। ওমা, মারে, ওমা, মা, আমগো বাড়িতে একটা ভিনদেশি মেয়ে মানাইছি। শোন ওমা, ওর তো কেউ থাকুনের জায়গা নাই, এই দেশে কেউ নাইও। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, কই থাকবো কো? হেলি আমি লগে করে লই আইছি মা, সকালে উঠে যাইবো গা। ওমা, ওই যে ছোট রুমটা আছে না, ওই ছোট রুমটা একটু পয়সা পয়সা ঠিক করে দে, আর ওরে রাইতের একটু খাওয়ানোর ব্যবস্থা করে দে। আচ্ছা ঠিক আছে, তা না হয় করলাম, কিন্তু তুমি সত্যি করে কও তো, তুমি সারাদিন কই আসছিলা? তুমি না সকালবেলা বাইরানোর সময় আমার কইছো যে বিকালবেলা আইসা পড়বা। এই তোমার বিকালে আসা হয়েছে? হ্যাঁ, রাতে কয়টা বাজে? ওমা, আমি কয়টা টাকা তুলতে গেছিলাম, সাহায্য মানুষের কাছে চাইতে। তোর বিয়া কো, এত খরচপাতি, আমি কেমনি কি করুম? তাই মানুষের কাছে 5 টাকা, 10 টাকা, 50 টাকা চাইয়া এই যে টাকাটা আনছি মা। আচ্ছা মা, আমি তোমার কতবার বারণ করবো
তুমি তো আমার কোনো কথাই শোনো না। তোমার না আমি কইছি যে মানুষের কাছে যে হাত পাতার কোনো দরকার নাই। আর শোনো, সকালবেলা ঘটক আসছিল, আয়সা কইছে পাত্রপক্ষরা নাকি 50,000 টাকা দাবি না, এখন 1 লাখ টাকা দাবি করতেছে। কইতেছে 1 লাখ টাকা যৌতুক না দিলে আমার বিয়ে করবো না। মা আমি তাদেরকে না করে দিতে কইছি। আমি কইছি আমি ওরকম পোলারে বিয়ে করবো না। তা তুই কি করছস? হ্যাঁ, এই ঘটক আইছে ভালো কথা, কিন্তু তুই না করনের কে? না করার আগে একবার তো আমার জিগান দরকার ছিল না? তারা 50,000 টাকা চায় না 1 লাখ টাকা চায়, সেটা বুঝবো আমি। তুই কে না করার? দরকার হইলে আমি কথা কইতাম, তুই কথা কনের কে? ঠিক আছে, তোর বিয়ার ব্যাপারে আমি আর কিচ্ছু কমো না, আমি আর কোনো চিন্তা করুম না। তোর বিয়া তুই নিজেই করে নি। সকাল থেকে এই রাত পর্যন্ত কত মানুষের কাছে হাত পাতলাম, টাকা চাইলাম, কটা টাকা উঠাইলাম, আর তুই না কইরা দিলি। মা তুমি এমন করতেছো কেন? আমি বিয়ে করবো না মানে করবো না, আমার বিয়ে করার কোনো দরকার নেই। আর শোনো, আমার বিয়ে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না। শোনো মা, চিলাচিলি করেন, বাড়িতে মেহমান আসছে, মেহমানের সামনে আর এগুলা করার কোনো দরকার নেই। আহ বাবা আহ, জি ঠিক আছে। তুমি হাত মুখ ধুইয়া পরিষ্কার হও। আহ, ঠিক আছে। এই যে আপনার খাবার, হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে নেবেন। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আমাকে কোনো যৌতুক দিতে হবে না। আপনি চাইলে 10 লাখ টাকা কাবিন করে আমি আপনাকে বিয়ে করতে পারি। মানুষ বলে না, গবরে বদ্ধ ফুল, আজকে নিজের চোখে দেখলাম। দেখুন, আমরা গরিব মানুষ, আমাদেরকে মানুষ বিভিন্ন ধরনের আশা দেবে, ভরসা দেবে, তারপরে আবার ছেড়ে চলে যাবে। আমি কারো মিথ্যা ভালোবাসা, মিথ্যা পরিচয় করতে চাই না। আর আপনি মেহমান মানুষ, আজকে রাতে থেকে সকালে তো চলে যাবেন, তো আমি আর আপনাকে কিছুই বলতে চাচ্ছি না। দেখুন, আমি আপনার সাথে মিথ্যা কথা বলছি বা প্রতারণা করব তা নয়। আপনি চাইলে এখন এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করতে পারি। আল্লাহ তাআলা আমাকে যে সমস্ত সয় সম্পত্তিগুলো দিছে, এগুলো নিয়ে আমি আমার বাল বাচ্চা নিয়ে সারা জীবন বসে খেতে পারবো, কোনো অসুবিধা নেই। দেখুন, আমি এই বিষয়ে কি বলবো, এইসব বিষয়ে আপনি আমার মায়ের সাথে কথা বলেন। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না, এমন টাইট দিমু। হ্যাঁ, জমি জমা লেখা দিব না, থানায় যাইতাছি, ওর নামে নারী নির্যাতনের কেস দিমু। তুই কোনো চিন্তা করিস না, আয় আমার লগে, ওরে আমি থানার ভাত খাওয়াই ছাড়মু। হ্যাঁ চাচি, ভালো আছেন? হ্যাঁ। তখন যা বলছেন সব শুনে ফেলাইছি আমরা। কারে থানার ভাত খাওয়াবেন? সে তো আপনার জামাই। আপনি তো এটা মহা বড় ভুল করতেছেন চাচি। সত হলেও আপনি জামাই না। তোমরা জানো না ও কত বড় হারামির হারামি। হ্যাঁ, আমার মায়ের উপরে অত্যাচার করে, ঠিক মতো খাইতে দেয় না, আমার কই বাড়ির থেকে বাইর করে দিব। আমরা কি ভাইসাইছি, ওই তো আমাকে নিয়ে আইছে। চাচি, আমরা সবই জানি আপনার জামাই কেমন লোক, এটা আমরা জানি। আপনি আইনের কাছে যাইয়েন না, আইনের কাছে গেলে কিন্তু আপনি ঠেকে যাবেন, বুঝছেন? এছাড়া এর থেকে আপনি বিবেচনা করেন আপনার জামাই কেমন, আপনি নিজেই বিবেচনা করলে বুঝবেন। তখন কি করতে কও তোমরা? চাচি, আপনি আপনার জামাইয়ের একটা পরীক্ষা করে দেখেন না, আপনার জামাই আপনার মেয়েকে কতটুকু ভালোবাসে। কেমনে? চাচি, আপনি আপনার জামাইকে বলেন আপনার মেয়ে সে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, এই কথা শুনে সে ঠিক থাকতে পারে কিনা।
বা ছুটে যায় কিনা এটা দেখেন আপনি। যদি সে ছুটে যায় তাহলে আপনি ভাববেন আপনার মেয়েকে সে ভালোবাসে, আর যদি না ছুটে যায় তাহলে ভাববেন কি সে ভালোবাসে না। ঠিক আছে, তোমরা যখন এত করে কইতাছ, আচ্ছা পরীক্ষা একটা কইরাই দেখি কি করতে হইব। কও যাবো বাড়িতে? মা, হুম, আমি বলি কি একটাবার পরীক্ষা করে দিই, তুমি যাও, আমি এই জায়গায় আছি, তুমি আগে যায়া ওর এই খবরটা দাও। ঠিক আছে, তোমরা যখন এত করে কইতাছ দেখি একটা পরীক্ষা কইরা। আমি বাড়ির দিকে গেলাম, তুই আয়া বলবি। ও বাবা সাজু, কই তুমি? আমার সর্বনাশ হয়ে গেছে, আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করতে বাবা। ও সাজু বাবা, কই তুমি সাজু? আমার মেয়ে সর্বনাশ হয়ে গেছে বাবা। ও বাবা সাজু, কই তুমি? কই নো বাবা? ও বাবা সাজু, আমার মায়ের বাঁচাও, আমার মায়ের অ্যাক্সিডেন্ট করছে, রাস্তায় পড়ে আছে, হাসপাতাল না নিলেও বাঁচবো না বাবা। কি বলছেন আপনি সব? মানে আমার স্ত্রী অ্যাক্সিডেন্ট করছে মানে ও কোথায় আছে এখন? ওই যে 3 রাস্তার মোড়ে। ও বাবা, মানুষ খালি ছায়া ছায়া দেখতেছে, কেউ আমার মায়ের হাসপাতাল নেয় না। তুমি আমার মায়ের হাসপাতাল নাও, নাইলে আমার মেয়ে বাঁচবো না বাবা, আমার মেয়ে বাঁচবো। আমার স্ত্রী অ্যাক্সিডেন্ট করে 3 রাস্তার মোড়ে পড়ে আছে, আর আমি তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কথা বলতেছো না কেন? তুমি কি ঠিক আছো? আমার কিচ্ছু হয় নাই, আমি একদম ঠিক আছি। তুমি আমার অনেক ভালোবাসো তাই না? আমি এতদিন অনেক অন্যায় করছি, আমি ভুল করছি, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার উপরে দিনের পর দিন কত অত্যাচার করছি, কত বাজে বাজে কথা বলছি, আর তুমি তুমি আমার অ্যাক্সিডেন্টের কথা শুই না কেমন পাগল হয়ে গেছো। তুমি দৌড়ে যাইতেছিলে আমার কাছে তাই না? আমি তোমার লোকে কত অন্যায় করছি, কত অপরাধ করছি। আসলে তুমি আমার অনেক ভালোবাসো তাই না? দেখো, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দাও সাজু, তুমি আমারে মাফ করে দাও। আমি আর কোনোদিন এরকম অন্যায় করবো না। এই সয় সম্পত্তির লেগে আমি তোমার উপর অনেক অফিসার করছি। আমি সবসময় সয় সম্পত্তির দেখছি, তোমারে দেখি নাই। আমি ভুল করছি, তুমি আমারে প্লিজ মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। বাবা রে, আসলে আমার মায়ের মধ্যে একটা ভয় কাজ করছিল, আমার মধ্যেও। যদি তুমি ওরে তালাক দিয়ে দাও, কখনো কখনো এই বাড়ি থেকে বাইক করে দাও, ওরে সয় সম্পত্তির কিছুই না দাও, তাহলে আমরা তো গরিব কই চাইবো। এই ভয়ে ও এই কাজ করছে বাবা। বাবা, আমার মেয়ে অন্যায় করছে, ভুল করছে, তুমি ওরে ক্ষমা করে দাও, ও তোর ভুল বুঝতে পারছে। সাথে তুমি আমারও ক্ষমা করে দাও। আসলে আমার বুদ্ধিতে এগুলি করছে, আমি বুঝতে পারি নাই তোমার মতো স্বামী পায়া। আসলে আমার মায়ে অনেক ধন্য, তুমি যে এত ভালো মানুষ। না মা, আপনারা যেহেতু আপনাদের ভুল বুঝতে পারছেন, আপনারা অনুতপ্ত হয়েছেন, আমি এতে অনেক খুশি হয়েছি। আমাদের এই স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধনে, এই পবিত্র ভালোবাসার মধ্যে আমি আর চাই না কোনো অশান্তি হোক, কোনো ঝড় ঝামেলা হোক। আমরা এই পবিত্র বন্ধনে একটু শান্তিতে বাঁচতে চাই, শান্তিতে স্বামী স্ত্রী একসাথে থাকতে চাই।